মা, তুমি আমাকে খাবারটা দেবে তো তাড়াতাড়ি? কলেজে যেতে হবে তো। আর তুমি এখনো পর্যন্ত খাবার রেডি করোনি? তুই আগে খাবার টেবিলে বস, তারপর তো দেখবি খাবারটা আছে কিনা নেই। আমি তো তোর খাবার আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। আমি তো জানি এই বাড়িতে আমরা দুজন ছাড়া আর কেউ থাকে না। আর তোর বাবা তো সেই সকালবেলা অফিসে বেরিয়ে গেছে। সকাল থেকে আমার আর কোনো কাজ থাকে না, তাই আমি তোর খাবার বানিয়ে টেবিলে রেখেই দিই। আমি তো জানি তুই তাড়াতাড়ি করিস। হ্যাঁ মা, এটা তুমি একদম ঠিক করেছো। তুমি এভাবেই রোজ তাড়াতাড়ি খাবারটা বানিয়ে রাখবে। আমি তাহলে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি কলেজে বেরিয়ে যেতে পারবো। আর আমি যদি তাড়াতাড়ি পৌঁছাতে পারি তাহলেই তো ভালো। আচ্ছা, আর কথা বলতে হবে না, নে বসে পড় তাহলে। এই বলে অঞ্জলি দেবী পূজার সামনে খাবারটা এগিয়ে দেয়। পূজা খাওয়া দাওয়া করে কলেজের জন্য বেরিয়ে যায়। আসলে অঞ্জলি দেবী তার একমাত্র মেয়ে পূজা এবং স্বামী বিলাসবাবুকে নিয়ে ত্রিপুরা গ্রামে বাস করে। অঞ্জলি দেবীর বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না। তার বাড়িতে সমস্ত কিছুই থাকে, কিন্তু বাড়িতে বেশি লোকজন নেই। শুধু অঞ্জলি দেবী, তার স্বামী এবং মেয়ে, তিনজন মিলেই তারা হাসি খুশি থাকে। একদিন অঞ্জলি দেবী তার মেয়েকে বলে, পূজা মা, তোর সাথে একটা কথা আছে। দেখ, তোর কলেজের পড়াশোনা তো শেষ হতে চললো, এবার আমি তোর জন্য পাত্র দেখতে পারি? এত তাড়াতাড়ি করার কি আছে মা? আমি এখন বিয়ে করতে চাই না। আমি এখন আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে আরো কিছুদিন কাটাতে চাই। আমার এই ছোট্ট পরিবারকে খুবই ভালো লাগে। দেখ, এ কথা বললে তো চলবে না। তোকে তো আমরা আর বাড়িতে বসিয়ে রাখতে পারবো না। আচ্ছা, তুই কি কাউকে পছন্দ করিস? তাহলে সেটাও আমাদেরকে বলতে পারিস, আমরা তার সঙ্গেই তোর বিয়ে দেব, কোনো অসুবিধা নেই। এসব তুমি কি বলছো? আমি যদি কাউকে পছন্দ করেই রাখতাম তাহলে সবার আগে তো তোমাকেই বলতাম, কারণ আমি তো তোমাকে সব কথাই বলি, সেটা ছেলের কথা হোক বা অন্য কিছু হোক। সে তো ঠিকই আছে, আমি ওই হিসাবে বলছি না। আমি তো ভাবলাম তুই হয়তো আমাকে বলতে লজ্জা পাচ্ছিস, তাই আমি নিজে থেকেই তোকে জিজ্ঞাসা করলাম। তোমাকে কোনো কথা বলতে আমার আবার লজ্জা কিসের মা? আমি তো তোমাকে সব কথাই বলি, এতে লজ্জার কি আছে? তাহলে তোর কেমন ছেলে পছন্দ তুই আমাকে বলে দে, আমি সেই হিসেবেই ঘটক মশাইয়ের সঙ্গে কথা বলবো। তোমার যাকে পছন্দ হবে তুমি তাকেই আমার জন্য পছন্দ করো। আর হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, ছেলেটার পরিবার যেন ছোট হয়। যেমন আমরা ৩-৪ জন থাকি সেরকমই আমার ভালো লাগে। বড় পরিবার আমার একদমই পছন্দ নয়। সকালবেলা উঠে রান্না করতে হবে, আবার সবার কথা শুনতে হবে। সবার কথা শুনে শুনে আমি তো হাঁপিয়েই যাব, কিন্তু আমার কথা হয়তো কেউই শুনবে না। তাই আমি চাই ছোট পরিবারে যেন আমার বিয়ে হয়। ঠিক আছে, তোর কথা অনুযায়ী আমি ঘটক মশাইকে এরকমই ছোট পরিবারের ছেলে দেখার কথা বলবো। এই বলে অঞ্জলি দেবী রান্নাঘরে চলে যায়। পরের দিন অঞ্জলি দেবী এক ঘটক মশাইয়ের কাছে যায় এবং তার কাছে পূজার ছবিটা দিয়ে বলে, দাদা, এই নিন, এটা হলো আমার মেয়ের ফটো। এর জন্য একটা ভালো পাত্রের সন্ধান করতে হবে। আচ্ছা, আপনার হাতে কি কোনো ভালো ছেলে আছে? তবে ছেলেটার পরিবার যেন ছোট হয়, কারণ আমার মেয়ে ছোট পরিবারই পছন্দ করে, তাই ওরকমই একটা পরিবার দেখতে হবে। দাঁড়ান দাঁড়ান, একটুখানি দাঁড়ান, আমি আমার ডায়েরিতে কিছু ছেলের ফটো রেখে দিয়েছিলাম, ওটাই খুঁজে বের করি। এই বলে ঘটক মশাই কয়েকটা ছেলের ছবি দেখাতে থাকে। হ্যাঁ হ্যাঁ, এই তো পেয়ে গেছি। এই দেখুন দিদি, এই ছেলেটা খুব ভালো ছেলে, বিদেশে চাকরি করে, পরিবার অনেক ছোট, মা বাবা, এক ভাই আর এক বোন, ব্যাস। এরকম হলে চলবে তো আপনার? হ্যাঁ হ্যাঁ, এরকমই তো চাইছি। যাক, খুব ভালো হয়েছে। আসতে না আসতেই একটা সুখবর পেয়ে গেলাম। আপনি তাহলে কথা আগে বাড়ান, কাল পরশু করেই ওদেরকে আমাদের বাড়িতে আসতে বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এখনই বলে দিচ্ছি। এই বলে ঘটক মশাই তখনই পলাশদের বাড়িতে ফোন করে পূজাদের বাড়িতে আসার কথা জানায়। দেখুন দাদা, আসলে আমার ছেলে তো এখন নেই, আপনি বরং মেয়ের ফটোটা পাঠিয়ে দিন, আমরা ফটোতেই দেখে নেব। ছেলে বিদেশ থেকে বাড়িতে ফিরলে তারপর একচোটে বিয়ের দিনই মেয়েকে দেখব। এই বলে পলাশের মা ফোন রেখে দেয়। অঞ্জলি দেবী ও পলাশের মায়ের কথায় রাজি হয়। এভাবেই অঞ্জলি দেবী তার মেয়ের বিয়ে ঠিক করে দেয়। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন পলাশের মা অঞ্জলি দেবীকে ফোন করে বলে, বলছি দিদি, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনার মেয়ের সঙ্গে আমি আপনার ছেলের বিয়ে দেব, কিন্তু আসলে আমার ছেলে কাজের চাপে বিদেশ থেকে আসতেই পারছে না, তাই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আর এটা যদি আপনি ভালো মনে করেন তাহলে কথাবার্তা আগে বাড়ানো যাবে। কি এমন সিদ্ধান্ত নিয়েছেন আপনি? দেখুন দিদি, আমাকে সত্যি কথাটা বলতেই হচ্ছে। আসলে আমার ছেলে বিদেশ থেকে আসতে চাইছে না, তার পেছনে একটা অন্য কারণ আছে। আমার ছেলে একটা বিদেশি মেয়েকে পছন্দ করে বসে আছে, তাই ও কিছুতেই দেশে ফিরে এসে
অন্য কাউকে বিয়ে করতে রাজি হচ্ছে না। আর আমি তো এদিকে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের পাকা কথাও বলে ফেলেছি। কি তাহলে আপনি আগে থেকে কিছু না জেনেই আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়েটা ফাইনাল করলেন কেন? আপনি বিয়ের পাকা কথাই বা বললেন কেন? আমি তো আমার আত্মীয় স্বজন সবাইকে বলে ফেলেছি যে আমার মেয়ের বিয়ে পাকা হয়ে গেছে। এখন যদি আমার মেয়ের বিয়ে না হয় তাহলে তো আমাদের মান সম্মান কিছুই থাকবে না। আমার মেয়ে লগ্নভ্রষ্ট হবে। আর আমার মেয়ে এর মধ্যেই বিয়ে নিয়ে পলাশকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছে। এবার আমি কি করব? দেখুন দিদি, আমি বুঝতেই পারছি আপনার মনের অবস্থাটা এখন কেমন, কিন্তু আমি আপনার সুবিধার্থেই আপনার মেয়ের জন্য অন্য একটা ভালো পাত্র দেখেছি। আমার একজন চেনা জানা পাত্র আছে। পাত্রটা খুবই ভালো। আসলে ও পলাশের বন্ধু। ওর নাম রাহুল। ছেলেটা খুবই ভালো। ওর পরিবারেরও সবাই খুবই ভালো। পূজা ওখানে খুব ভালো থাকবে। ওরা ভীষণ বড় লোক। আপনার মেয়ে তো ওখানে রানীর মতো থাকতে পারবে। এরকম পরিস্থিতিতে অঞ্জলি দেবীর কাছে আর কোনো উপায় না থাকায় সে তার মেয়ের সঙ্গে রাহুলের বিয়ে ঠিক করে ফেলে। এরকম ভাবেই দেখতে দেখতে কয়েক মাস কাটে আর পূজা এবং রাহুলের বিয়ের দিন এসে উপস্থিত হয়। আর অঞ্জলি দেবী এখনো পর্যন্ত পূজাকে আসল ঘটনার ব্যাপারে কিছুই বলেনি। আর বিয়ের দিন যেহেতু রাহুলের মুখ ঢাকা থাকে তাই পূজা রাহুলকে দেখতেও পায় না। ইতিমধ্যেই রাহুল এবং পূজার বিয়ে সম্পন্ন হয়ে যায়। বিয়ের পর পূজা যখন রাহুলের মুখ দেখে তখন, মা, তুমি এই ছেলেটার কথা আমাকে আগে বলনি তো? তুমি তো আমাকে পলাশের কথা বলেছিলে আর পলাশের ছবি তুমি আমাকে দেখিয়েছিলে, কিন্তু এটা আবার কে? আমি তো একে চিনতেই পারছি না। তুমি কার সঙ্গে আমার বিয়ে দিলে? পূজা, তুমি চিন্তা করো না। আমার পরিবারে গেলে তুমি অনেক সুখে থাকবে আর আমাদের পরিবারের সকলেই তোমাকে অনেক ভালোবাসা দেবে। কখনোই মনে হতে দেবে না যে তোমার এরকম ভাবে বিয়ে হয়েছে। রাহুলের এই কথাই অঞ্জলি দেবী একটু শান্ত হয়। যাক বাবা, মনে হচ্ছে এই ছেলেটার বাড়িতে গেলে আমার মেয়ে পূজা সত্যিই ভালো থাকবে আর সুখেও থাকবে। যাক, শেষ পর্যন্ত একটা ভালো ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়েটা দিতে পারলাম। এভাবেই অঞ্জলি দেবী রাহুলের সঙ্গে পূজার বিয়ে দিয়ে পূজাকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। পূজা তার শ্বশুর বাড়ির সামনে যেতেই পূজার শাশুড়ি মা এবং তার সঙ্গে তার পরিবারের লোকজন সবাই পূজাকে বরণ করার জন্য দাঁড়িয়েছিল। পূজাকে তার শাশুড়ি মা অন্বেষা দেবী বরণ করে বাড়িতে তোলে। এত বড় পরিবার দেখে পূজা অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, হে উপরওয়ালা, এ আমি কোথায় এসে পড়লাম? এটা কি এদের পরিবারের লোকজন নাকি এদের কোনো আত্মীয় স্বজন? মনে হচ্ছে এরা আত্মীয় স্বজনই হবে। যাক বাবা, তাহলে হয়তো এরা কালকে চলে যাবে। এসব ভেবেই পূজা নিজেকে সান্ত্বনা দিতে থাকে। তবে সে জানতো না যে এটা আসলে রাহুলের পরিবারই ছিল। পরের দিন সকালে পূজা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। আর সে দেখে যে তার পরিবারের সকলেই খাবার টেবিলে পূজার জন্য বসে অপেক্ষা করছে। বাপ রে বাপ, এতজনের খাবার বানাতে হবে নাকি আমাকে? হে উপরওয়ালা, এতজনের খাবার বানাতে বানাতে আমি তো ক্লান্ত হয়ে পড়বো। এখন আমি কি করব? আমি তো মাকে বলেছিলাম একটা ছোটখাটো পরিবার দেখতে, কিন্তু কি করে যে রাহুলের সঙ্গে আমার বিয়েটা হয়ে গেল আমি তো এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এত বড় পরিবার আমি কিভাবে সামলাবো? কি হলো বৌমা, কি ভাবছো? এত বড় পরিবার দেখে অবাক হয়ে গেলে নাকি? এই দেখো, এটা হলো তোমার শ্বশুর মশাই, এটা তোমার বড় ভাসুর, এটা তোমার বড় জা, আর এটা তোমার বড় জায়ের ছেলে, আর এটা হলো তোমার ননদ, আর এটা তোমার ছোট দেওর রোহান। আচ্ছা, এবার তাহলে যাও, রান্নাঘরে সবার জন্য খাবারটা বানিয়ে ফেলো। শাশুড়ি মায়ের কথা মতো পূজা রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে সে চারদিকটা ভালোভাবে দেখে নিতে থাকে। সে সকলের জন্য ময়দা মেখে পরোটা বানানো শুরু করে দেয়। আর এর মধ্যেই তার পরিবারের এক একজন তার কাছে এসে এক এক রকমের খাবার খাওয়ার আবদার করতে থাকে। পূজা সকলের পছন্দ মতো খাবার বানাতে বানাতে হাঁপিয়ে ওঠে। উফ, আমি তো আর পারছি না। আর কত পরোটা খাবে এরা? আর এই যে বাচ্চাটা কত ম্যাগি বানিয়ে দিলাম, সবটাই তো খেয়ে শেষ করে ফেললো। ভাবলাম ম্যাগিটা একটু বেঁচে থাকবে, সেটা অন্তত আমি খেতে পারবো, কিন্তু বাচ্চাটা সেটাও খেয়ে নিল। উফ, এখন আমি কি খাবো? বৌমা, আমাকে কি আর একটা পরোটা দেওয়া যাবে? আর একটু চাটনিও দেবে। এভাবে একের পর এক সকলেই পূজার হাতে সুস্বাদু খাবার খেতে থাকে। সেদিন পূজা অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে, এমনকি সে নিজে খাবার না খেয়ে নিজের রুমে চলে যায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন অতিবাহিত হয়। একদিন, বৌমা, আমি কখন খাবারটা পাবো বলো তো? কখন থেকে অপেক্ষা করছি, আমাকে খাবার দাও। বৌদি, আমাকে তাড়াতাড়ি জল খাবারটা বানিয়ে দাও।
আমাকে তো কলেজে যেতে হবে, তুমি আজকে আমার জন্য খাবার রেডি করনি কেন বলো তো? কি ব্যাপার, পূজা কোথায় গেলে? রান্নাঘরে এসে তুমি গ্যাসের উপর কি বসিয়ে দিয়ে গেছো? এসে দেখো কি হচ্ছে। ছোট কাকি চলো না, আমরা দুজনে মিলে একসঙ্গে খেলা হবে। তুমি তো আমার সঙ্গে কোনোদিনই খেলো না, আর চলো না তুমি আমার সঙ্গে খেলা করবে। পূজা, তুমি আমার শার্টটা আয়রন করে রাখোনি কেন বলো তো? তুমি জানো না ওই শার্টটা পরে আমি অফিসে যাবো কালকে? আর আমি তো তোমাকে ধুয়েও দিতে বলেছিলাম, তুমি না ধুয়ে রেখে দিয়েছো। চারিদিক থেকে একের পর এক সকলের কথা পূজাকে একেবারে ঘিরে ধরে। পূজা তাদেরকে কিছু বলতে না পেরে কান্নাকাটি করা শুরু করে দেয়। তখন তার শ্বশুরমশাই কমলেশ বাবু সকলকে চুপ করিয়ে বলে, এই তোরা চুপ কর, কি হচ্ছেটা কি? তোরা নতুন বউকে কি পেয়েছিস বলতো? ওকে এই বাড়ির কাজের মেয়ে নাকি? যে যা পারছিস অর্ডার করে দিচ্ছিস, আর যে যা পারছিস বলেও তো দিচ্ছিস। নিজের কাজ নিজেরা করতে শেখ, ও নিজে একা কত কাজ করবে। দেখো না মেয়েটার অবস্থা, দেখো কি হয়েছে। মেয়েটার উপর দিনের পর দিন যা অত্যাচার হচ্ছে, এটা যদি আমার নিজের মেয়ে হতো তাহলে তো আমি ওকে শ্বশুর বাড়ি থেকে নিয়েই চলে আসতাম। ও এই বাড়ির বৌমা বলে তোর ওর সঙ্গে এরকম করবি? কমলেশ বাবুর কথা শুনে সকলে চুপ করে যায়। তাই সবাই মিলে পূজার কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে যে যার মতো নিজেদের কাজ নিজেরাই করতে থাকে। শুধু তাই নয়, রাহুল পূজার কাজে সাহায্য করে দেয়। এভাবেই পূজা তার পরিবারের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে শুরু করে।